সকলকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আমার প্রিয় অস্ট্রিয়ানদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আমরা হচ্ছি সেই দুর্ভাগা প্রাইমারি ব্যাচ 2017, যাদের বিরুদ্ধে এখনো সুপ্রিম কোর্টে মামলা চলছে। আমরা জানি না দুদিন পর আমাদের চাকরি থাকবে কিনা। তো আমরা যখন প্রথম আমাদের জার্নিটা শুরু করেছিলাম তখন আমাদের মাইনে ছিল 17,076 টাকা, যারা আমরা নন ট্রেন্ডিকেট জার্নি শুরু করেছিলাম। তো 17,076 টাকায় মানে কিভাবে চলা যায়, আর মানে এই দ্রব্যমূল্যের বাজারে 2017 তো বেশি দূর নয়, আমরা প্রত্যেকে জানতাম যে কিভাবে একটু চলবো জানি না, মানে সেই নুন আনতে পান্তা ফিরে। আমাদের বাড়ির অবস্থা কিরকম ছিল, বাবা হাটে বসতো, মা তখন বসতি, তো পড়াশুনো করবো, মানে তখন সবাই সবাই পড়াশুনো চলছে তার সাথে, নাকি সংসারে কিছু দেবো। তারপর 2019-এর একটা আন্দোলন হলো, তার ফলে কি হলো, তারপর যখন পে কমিশনটা পেলাম আমরা দেখলাম আমাদের মাইনেটা 30,000-এর কোটা ছুঁয়ে গেছে। আমাদের ঘরে একটু স্বাচ্ছন্দ্য আসলো। আমরা যাদের বাড়িটা টালির বাড়ি ছিল একটু ছাদ দেওয়ার পুষ্পোষ দেখালাম, ঘরে যাদের ফিট ছিল না আনার চেষ্টা করলাম। এটা হচ্ছে অস্থির হাত ধরে। তারপর আবার একটা সমস্যা তৈরি হলো। কি সমস্যা হলো না, আমাদের হাইকোর্টের বিচারপতি বললেন যে তোমাদের চাকরিটা কাল থেকে নেই। একটা হাইপ উঠলো চতুর্দিকে যে এর পেছনে অস্থির একটা প্রচ্ছন্ন মদত রয়েছে। সেই মঞ্চে কয়েকজন বলেছে যে তোমাদের চাকরি চলে যাওয়াটা উচিত, তাই জন্য তোমরা অস্থির বিরোধিতা করো। একটা হিউজ সংখ্যক, আমরা 2017-তে প্রায় 42,000 শিক্ষক যোগদান করেছিলাম, তাদের মধ্যে অন্তত 30,000 অস্থির সাথে ছিলাম। তাদের একটা হিউজ সংখ্যক ছাত্র, মানে আমাদের যে টিচাররা ছিল সেই টিচাররা না বেরিয়ে এলাম। কারণ এখন এসে ঘুরে দাঁড়িয়ে বুঝতে পারি সেই হাইপটা তুলেছিল আমাদের তথাকথিত শাসক শ্রেণীর নেতারাই। কারণ সেই হাইপটা যদি ক্রিয়েট করতে না পারত তাহলে দিনের পর দিন বিভিন্ন জায়গায় এই তোলাবাজিটা তারা চালাতে পারত না। এটা একদম সত্যি কথা। সেদিনও আমি বেরোইনি, আজও আমি বেরোইনি, প্রতিটি ধর্মঘটে অংশগ্রহণ করেছি। কিন্তু চন্দন একটা কথা বলেছে মাঝে যে বিভিন্ন সংগঠনের নেতাকে না তোমাদের ইনভাইট করা উচিত। আমি তীব্র বিরোধিতা করছি। কেন করছি? কারণ যখন তাদের কাছে গিয়ে বলেছি না যে আপনি এই ধর্মঘটটাকে সমর্থন করেন না, হ্যাঁ করি, নৈতিক ভাবে করি, এটাতে আমার ভীষণ বিরক্ত লাগে। নৈতিক আবার কি? নৈতিক বলে কিছু হয় নাকি? নৈতিকতাকে যদি কাজে প্রকাশ করতে না পারেন তাহলে নৈতিকতা আসে কোথা থেকে? এই ভরমগুলোকে নিতে পারি না। এই ভরমের আমাদের দরকার নেই। যে কজন ছিলাম তারপরে যারা কোনো কারণে অস্থির সঙ্গে যোগাযোগ করতে পারিনি তারা আসুক। এই ভরম নেতাদের যদি যোগদান করাতে পারি না, দুদিন পর তারা বেরিয়ে যাবে, বেরিয়ে যাবেই। কারণ তারা পাল্টিবাজ, তারা আসবে শুধুমাত্র সুবিধাটা নেয়ার জন্য। দুদিন আগে যে জয় বাংলা বলেছে, আজকে সে বলছে ভারত মাতা কি জয়। আরে যার রং ওই ক্ষণে ক্ষণে জামা পাল্টানোর মতো বদলায়, তারা উস্তিতে আসলে উস্তির ক্ষতি ছাড়া ভালো হবে না। দুদিন পর তারাই উস্তির নাম করে থ্রেট কালচার দেবে। যারা এসআই অফিসের টেবিলে ঘন্টার পর ঘন্টা বসে এসআই এর তাবেদারি করেছে, তারাই গিয়ে বলবে আমি উস্তির সংগঠনের পক্ষ থেকে এসেছি। আর এসআইও তাকে একটু মদত দেবে, কারণ জানে এসআই এর মাইনেটাও বাড়বে সংগ্রামী যৌথ মঞ্চের এজলাসে। তাই এদেরকে ঠকানো যাবে না, এটা আমার মত, ব্যক্তিগত মতামত। তারপর আসি পরবর্তী কথা, প্রাইমারি টিচার। তো আমি যখন 17-তে পেয়েছি, আমার পড়াশোনা মানে আমি আপনাদের থেকে অনেক জুনিয়র। 11 সালে মাধ্যমিক দিয়েছি, তারপর 13 সালে এইচএস। আমাদের সময় না মানে বলা হতো প্রাইমারি স্কুলের ওই এলাকার সবচেয়ে খারাপ সবচেয়ে পাগল লোকটাকে প্রাইমারি স্কুলে বসানো হয়, মানে এরকম একটা হাইপ তৈরি করে দেওয়া হয়েছিল, বা এখনো আছে। মানে দেখবেন পাড়ায় পাড়ায় গিয়ে, আমি বলছি এটা খারাপ লাগে কিনা জানি না, এই যে কেজি স্কুলগুলোতে দেখবেন যে সমস্ত টিচাররা চাকরি করে তাদের মাইনে 600 থেকে 1000 টাকা। আপনি ভাবুন, আপনার বাড়ির পরিচারিকার মাইনে এটা দেন? আপনি দেন না তো। তাহলে কোন মানুষগুলো সারাদিন থেকে এই টাকা মাইনে পায়? কুস্তি সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম এর বিরোধিতা করলো, বললো অসংগঠিত কর্মচারীরাও কিন্তু এই মাইনের অধিকারী না। তারা আবার একটা বললো প্রাইমারি স্কুলে পড়ানো হয় না। আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু আজকে যখন দেখি আমাদের নেতৃত্বরা, ভাস্করদা, চন্দনদা, ইন্দ্রদা, নির্ঝরদা, এদের মতো নেতৃত্বরা না যখন মঞ্চে দাঁড়িয়ে কথা বলে এবং তারা কথা শুনে, আমাদের অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা বিভিন্ন সেক্টরে চাকরি করে, তারা যখন মেসেজ করে বলে না এই ভাস্করদাকে বলিস না একটুখানি ওই ডিএটার কথা বলতে 42% যেন পেয়ে যায়, ভালো লাগে। সেটা ওই কলার ঝাঁকি 11-এ যখন উঠেছিলাম তখন আমাদের স্যার বলতো সায়েন্স নিয়ে না বেশ কলার ঝাঁকিয়ে বলি, আমাদের এটা কলার ঝাঁকা
দেখানো ব্যাপার চলে আসে। তো এটা প্রাইমারি শিক্ষকদের জন্য হয়েছে, তো এটা হয়েছে কিন্তু সংগঠনের জন্য। আর উত্তর নিয়ে যেটা বললাম সেটা হচ্ছে ভুল ত্রুটি নিশ্চয়ই থাকবে একটা সংগঠনে, কখনো মান থাকবে, অভিমান থাকবে। আমিও বিরোধিতা করেছি, ভাস্কর দাকে মেসেজ করেছি যে কেন একটা দলের নেতা সরাসরি বললো তোমাদেরকে নিয়ে বলবো না, কিন্তু তারপরও আমি বিশ্বাস করি কারোর সাথে কোনো অবস্থায় বেইমানি করা যায় না। যাদের জন্য আমার পিআরটি স্কেল বেড়েছে, যাদের জন্য আমরা সম্মান পেয়েছি, তাদের সাথে পথটা চলতেই হবে। যদি না চলি তাহলে আমার অস্তিত্ব থাকবে না। আর হ্যাঁ, আমরা নিশ্চয়ই কোন দল থেকে এলাম, কোথা থেকে এলাম সেটা যেমন ম্যাটার করে না, ঠিক তেমনি ভাবে আমরা প্রত্যেকে রাজনীতির সচেতন মানুষ। আর সচেতন বলেই আমরা এই সংগঠনটা করি। সংগঠনের মধ্যে কোথাও ভাবে সংগঠনের মানুষদের মধ্যে রাজনীতির সচেতনতা থেকেই যাবে। আর মমতা ব্যানার্জির কথা বলবো কি, মানে বিহারে উনি আসলে ইতিহাস টিতিহাস পড়েন না, স্বাভাবিক, মানে জানার কথাও নয়, তৃণমূলের কেউই খুব একটা পড়তো না। তো বিহারে 1990 সালে, মানে যখন 97 সালে লালু প্রসাদ যাদব চলে গেলেন, 90 সালে তারা একটা কাজ করেছিল। সরকারি সংগঠনের মানে সরকারি কর্মচারীদের মাইনের উপর একটা ধাক্কা দিয়েছিল, তাদের এরিয়ার বিল ক্লিয়ার করছিল না, তাদেরকে টাকা পয়সা দিচ্ছিল না। তো তারপরে না, মানে তখন বিহারে একটা কথা খুব প্রচলিত ছিল, জব তক সামোসে মে আলু রহেগা তব তক বিহার মে লালু রহেগা। তো আজকে কিন্তু লালু প্রসাদকে খুঁজে পাওয়া যায় না, তো দিদিটা এটা ভুলে গেছিল। বেসিক্যালি সরকারি সংগঠনের সঙ্গে লড়াই করা যায় না। মানে ধরুন আমি যদি ধরি উনি রাজার মন্ত্রী রয়েছে, পারিষদ রয়েছে, আরে আপনার হয়ে তালিকা বাজাবে সেই সরকারি সংগঠনের লোকেরা। যদি তারা তালি দেওয়া বন্ধ করে দেয়, আপনার তাবেদারের ওই 4টি লোক তালি বাকি কি করে দেবে? এটা আপনি ভুলে গেছিলেন। আর ভবিষ্যতে বিজেপি সরকার, বিজেপি গভর্নমেন্ট বা ভবিষ্যতে যদি কোনোদিন অষ্টম বামফ্রন্ট সরকার গঠিত হয়, তারাও কি করবে জানি না, কিন্তু আমি বিশ্বাস করি যতদিন অস্থির মতো সংগ্রামী যৌথ মঞ্চের মতো সংগঠন থাকবে, তারা এই ভয়টা পাবে যদি সরকারি কর্মচারীদের সঙ্গে কোনো রকম ন্যাকামো হয়, তাহলে তারা দুদিন পর চেয়ার থেকে জাস্ট টান মেরে ফেলে দেবে। এটা করা যায় না। আমাদের সার্থকতা কোথায় জানেন? আমরা যখন পোস্টাল রাইডের কাজ করতে গেছি, পুলিশ মানে সবচেয়ে তাকে দলদাস বলা হতো, সেই পুলিশ আমাদেরকে বলছে, দিদি মানে যখন পোস্টাল রাইডটা দিতে যাবে, দেওয়ার আগে না একটুখানি ভাববেন যে আপনারা কিন্তু 4% ডিএটা পাই, একটা মাথার মধ্যে ঢুকিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এতদিন তারা বোঝেনি, আমরা বলেছি পুলিশ তোমার ডিএ নেই, আসবে নাকি, কিন্তু তারা বোঝেনি, উপলব্ধি করেনি। আজকে যখন দেখি ভাস্করদার পোস্টে গিয়ে পুলিশরাও জানায় যে করোনার সময় তাদের একটা লামসাম অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল, অথচ পাইনি, ভাল লাগে। মানে কোথাও কি একদম নিচু স্তরের কর্মীদের মধ্যে করাপশনের কথা। আর একটা দীর্ঘায়িত করছি, মানে মনে হয় শেষ করা উচিত। যাই হোক, 2-3 মিনিটের একটা কথা বলি। মানে আমার মনে হয় যে কেন সংগঠনটা করা উচিত, তার একটা ব্যক্তিগত ওভারভিউ বলি। সেটা হচ্ছে, ধরুন আজকে আমরা চাকরি করছি, আমাদের প্রত্যেকেরই ছেলে মেয়ে রয়েছে। আমার মেয়ের বয়স 2.5 বছর, অনেকের 10, 12, 13, 14। আমরা প্রত্যেকে চাই আমাদের সন্তানরা যেন ভবিষ্যতে একটা সুরক্ষিত জীবন পায়। আর আমাদের মধ্যবিত্ত ঘরে এত কোটি কোটি টাকা থাকে না, বা এত কালো টাকাও থাকে না যে পাটের খেতে, বালিশের তলায়, বিছানার তলায় লুকিয়ে রাখবো, থাকে না। তো তাই একটা ব্যবসা শুরু করে দেবো, হয় না। আমাদের খুব একটা মানে মতো থাকে একটা ভালো স্কুলে পড়াবো, এবার ভালো স্কুলে পড়িয়ে সে একটা ভালো চাকরি পাবে। এটা হচ্ছে আমাদের মেইন মধ্যবিত্তের একটা মোটো থাকে। চাকরিতে আসে কিন্তু বেসিক্যালি মধ্যবিত্তরা। তো এবার কি হয় যে যখন আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে যাবো, ভাবুন আজকের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ঠিক কত টাকা করে নেয়। বাড়িতে ডাবল ইঞ্জিন থাকলেও এই চাকরিটা সামলানো খুব চাপের হয়, এটা একদম ঘটনা। তো আমাদের সংগঠন বলছে যে শিক্ষার পরিকাঠামোকে বাড়াতে হবে। মানে আপনি আপনার বাড়ির ছেলে মেয়েটাকে অবৈতনিকভাবে স্কুলে পড়াতে পারবেন, তাতে গিয়ে আপনার যে লামসাম অ্যামাউন্টটা জমবে সেটা আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য রাখতে পারবেন। আর কি বলছে, যারা রাস্তায় বসে রয়েছে, যারা আজও চাকরি পায়নি, যে সরকার বারবার করে চেষ্টা করেছিল যারা চাকরি পেয়েছে, আর যারা পায়নি তাদের মধ্যে একটা ধুন্ধুমার লড়াই জানিয়ে দিতে, সেটাকে ওরা আটকেছে। ওরা বলছে যারা চাকরি পায়নি তাদেরও চাকরি দেওয়ার ব্যবস্থাটা আমরা করবো। এটা বলা ভীষণভাবে জরুরি। এটা যদি না বলি তাহলে ওই যখন বাজার করতে যাবো তখন না ওই বাজারওয়ালাটা বলবে, ও দিদি তোমাদের তো মাইনে বেড়ে গেল, আজকে তোমরা একটু বেশি করে মাংস, কিন্তু দেখো আমার ঘরে ভাত নেই। না, আমরা শুধু নিজের ভাতের কথা বলছি না, আজ অব্দি কোনো সংগঠন এই কথা বলেনি। আমি দীর্ঘদিন এবিপিটি এর মেম্বার, আমার ঘরে রয়েছে সিপিএম এর খোঁজ লোক, তারপর দেখেছি ওদের সংগঠনের গুলোতে কি কোনোদিন এই কথা বলেনি। যখন একটা শিক্ষক সংগঠন হচ্ছে, তারা বলছে যে হ্যাঁ আমি আমার বিয়ের জন্য লড়াই করছি, আমি আমার
টেকনিশিয়ানের জন্য লড়াই করছি, আমি আমার খরচের জন্য লড়াই করছি, কিন্তু শিক্ষকদের সবার আগে বলার কথা ছাত্রটার জন্য লড়াই করা দরকার। কারণ ছাত্র যদি না থাকে আমরা কোথায় যাব? আর উস্তিকে বলবো স্পেশালি, মানে আমাদের স্পেশালি মনিটরিং করা উচিত কে কি করবে যাক না, কিন্তু উস্তি তো বারবার করে চন্দনদা বললো, ভাস্করদা বললো, বা বাকি সমস্ত মেম্বাররা বললো যে নিজেকে সৎ থাকতে হবে। ওই আমাদের মেয়েদের কথাই বলছি, মানে কিছু মনে করবেন না, আমাদের মেয়েদের না চাকরি পাওয়ার পর বিশেষ করে মনে পড়ে আমার বাড়িতে বর আছে, তার রান্না করতে হবে, তার জন্য সকালে উঠে প্রবলেম হবে, আমার বাড়িতে বাচ্চা আছে, বাচ্চাটা হইছি, আমাদের প্রত্যেকের ঘরে বাচ্চা আছে, আমরা জেনে শুনে চাকরিতে আসছি, আমাদের দায় কর্তায় চাকরিটাকে ঠিকঠাক ভাবে করার। তো এই যে 3টে বাজতে না বাজতে ট্রেনে উঠে বাড়ি চলে যাচ্ছি, আমার ঘরে রান্না করে দিতে হবে, তাহলে আপনি সংসার করুন না চাকরি করুন, দুটোকে ব্যালেন্স আপনাকে করতে শিখতে হবে। কারণ আপনি চাকরি করছেন, আপনি মাইনে ভাড়ার জন্য আন্দোলন করছেন, তাই চাকরির কাজটা করতে হবে। সন্তান প্রত্যেকে থাকে, সন্তানের আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভাবছেন, অথচ যে বাচ্চাটাকে পড়াচ্ছেন সে তার ভবিষ্যতের কথা ভাবছেন না, কি নৈতিকতা শিক্ষা পাবে আপনার থেকে? তাই আমি বলবো উস্তির থেকেই মনিটরিংটা করা উচিত, যে তার নাম ভাঙে কারা কারা এই রোয়াবিগুলো চালাচ্ছে, এবং এগুলো ধরা উচিত। না হলে একটা সময় প্রাইমারি স্কুলটা চলে যাবে, উঠে যাবে, তারপর আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আর শেষমেশ একটা কথা বলে শেষ করবো, একটা ছোট্ট কবিতার লাইন। ছিড়ি গোলামীর দড়ি লিখেছিলি, বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি, খুঁজি কোনোখানে স্বর্গের সিঁড়ি, কোথায় প্রাণ? দেখবো ওপারে আজও আছে কারা, খসাবো আঘাতে আকাশের তারা, সারা দুনিয়াকে দেব শেষ নাড়া, ছড়াবো দান, দানি রক্তের পেছনে ডাকবে সুখের বান। সুকান্তের কবিতা। জানি একদিন আমাদের লড়াই চলবে এবং আমরা একদিন সাফল্য অর্জন করবই। সকল উস্তিয়ানকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ, ভালোবাসা, আর সবাইকে অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করব।